বন্ধুরা, আজকের এই এনিমেটা জাপানিজ রোমান্টিক ড্রামা জনরার হলেও এই গল্পটা আমাদেরকে জীবনের অন্য এক অধ্যায় শিখিয়ে যাবে। এনিমে মুভিকে যারা বাচ্চাদের কার্টুন মনে করে তাদের চোখে আঙুল দিয়ে এই এনিমেটা দেখিয়ে দিন। এর জাপানিজ নাম হচ্ছে বিয়োসোকু 5 সেন্টিমিটারু, অর্থাৎ 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই এনিমেটার রাইটার, ডিরেক্টর এবং প্রডিউসার হচ্ছে মাকোতো শিনকাই নামের এই জীবন্ত কিংবদন্তি, যিনি ইউর নেম, ওয়েদারিং উইথ ইউ এবং গার্ডেন অফ ওয়ার্ডস নামের মাস্টারপিস কিছু এনিমে উপহার দিয়েছেন। আইএমডিবিতে এর রেটিং হচ্ছে 7.5, মাই এনিমে লিস্টে 7.6 এবং রটেন টমেটোজে 88% অডিয়েন্স স্কোর রয়েছে। এই এনিমেটি সর্বমোট 3টি এপিসোডে বিভক্ত এবং এর গল্পটিও একটু কমপ্লিকেটেড, কিন্তু আমরা একে শুরু থেকে শেষ পর্যন্ত গল্পের আকারে এক্সপ্লেইন করব। গল্পটি শুরু হয় 1991 সালের টোকিও শহরে। গল্পের দুজন প্রধান ক্যারেক্টারের নাম তোনো তাকাকি এবং আকারি শিনোহারা। যখন তারা টোকিওর একটি স্কুলে 4th গ্রেডে ভর্তি হয়েছিল তখন তাদের প্রথম দেখা হয়। তারা দুজনই ছিল খুবই ইন্ট্রোভার্ট, অন্যদের সাথে খুব একটা কথা বলতো না এবং তাদের পছন্দ অপছন্দগুলো ছিল প্রায় একই ধরনের। তাই ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা দুজন লাইব্রেরিতে বই পড়ে বেশিরভাগ সময় কাটাতো। তাই ক্লাসের সবাই ভাবতো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। এই বিষয় নিয়ে সবাই তাদেরকে খুব উত্ত্যক্ত করত, কিন্তু তারপরেও তারা তাদের বন্ধুত্ব নষ্ট হতে দেয়নি। সময়ের সাথে সাথে তারা আরো ভালো বন্ধু হয়ে ওঠে, নিজেদেরকে আরো বেশি করে জানতে থাকে। এখন তারা 6th গ্রেডে উঠে গিয়েছে। তাদের স্কুল যাওয়ার পথেই একটি সাকুরা ট্রি বা চেরি ফুল গাছ ছিল। তারা মাঝে মধ্যেই ওই গাছের নিচে বসে সময় কাটাতো। একদিন স্কুল থেকে বাসায় ফেরার সময় আকারি তোনোকে বলে, তুমি কি জানো চেরি ফুলের পাপড়িগুলো 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্পিডে মাটিতে ঝরে পড়ে, আর এই পাপড়িগুলো এতটাই সফট যা আমার কাছে একেবারে তুষারের মতো মনে হয়। এরপর তারা সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরছিল। তারা দুজন রেল লাইনের দুপাশে ছিল। তখন হঠাৎ সেখানে ট্রেন আসতে থাকে। আকারি তোনোকে বলে তারা আবারও একসাথে চেরি ব্লসম দেখবে। এর কিছুদিন পর রাতের বেলা আকারি টেলিফোন বুথ থেকে তনুর বাসায় ফোন করে, বলে তার বাবার অন্য এক শহরে ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই তার পরিবারের সাথে সে নতুন শহরে চলে যাবে, সেখানের স্কুলে ভর্তি হবে। সে অনেক চেষ্টা করেছিল এখানে থাকার, কিন্তু তার কাছে আর কোনো অপশন নেই। এই বলে আকারি কান্নায় ভেঙে পড়ে। এরপর থেকে একাকিত্বতায় এবং আকারের দূরত্বে তনু ডিপ্রেসড হয়ে পড়ে। তনু বলে, আকারের চলে যাওয়ার কথাগুলো শুনে আমি ফোনটা শক্ত করে কানের সাথে চেপে ধরে রেখেছিলাম। আকারের চাপা কষ্টগুলো ফোনের মাধ্যমেই আমার হৃদয় পর্যন্ত এসে পৌঁছাচ্ছিল। আমরা ছোট ছিলাম, আমাদের কিছুই করার ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়। তখন তাদের কোনো পার্সোনাল ফোন ছিল না এবং তখনকার সময়ে মোবাইল ফোন অতটা অ্যাভেলেবেল না থাকায় তারা চিঠির মাধ্যমেই একে অপরের অনুভূতি শেয়ার করত। আকারি তনুর কাছে বেশ কয়েকটা চিঠি লিখে পাঠায়। তাতে লেখা ছিল, প্রিয় তনু তাকাকি, আমি টোকিও শহরটাকে খুব মিস করি। গরমের সেই দিনগুলোর উত্তপ্ত পিচঢালা রাস্তা, গগনচুম্বী ভবনের উপর আলোর ঝিলমিল আর শরৎকালের গাছের লাল রঙের পাতাগুলোকেও। আমি আমার চুলগুলো একদম ছোট করে ফেলেছি। তুমি হয়তো আমাকে চিনতেই পারবে না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। আমার কথা কি এখনো তোমার মনে পড়ে? এইভাবে চিঠি আদান প্রদান করে প্রায় 1 বছর কেটে যায়। এখন তনুর পরিবার টোকিও ছেড়ে অন্য একটি শহরে চলে যাবে, যেটা ছিল জাপানের এক দুর্গম দ্বীপে অবস্থিত। ফলে তনু এখন আকারির কাছ থেকে আরো বেশি দূরত্বে চলে যাবে। তাই টোকিও ছেড়ে যাওয়ার আগে একবারের জন্য সে আকারির সাথে দেখা করতে চায়, কারণ এরপরে হয়তো তাদের আর কখনোই দেখা হবে না। তাই সে আকারির শহর পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ প্ল্যান চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেয়। তনুর প্ল্যান অনুযায়ী তার ট্রেন সন্ধ্যা 7টায় আকারির শহরের স্টেশনে পৌঁছাবে। তাই সে আকারিকে সন্ধ্যা 7টায় তার স্টেশনে অপেক্ষা করতে বলে। এরপর তনু আকারির শহরের উদ্দেশ্যে রওনা করে। সে প্রথমবারের মতো এত দূরে একা জার্নি করবে, তাই সে খুব নার্ভাস ছিল এবং এর সাথে আকারিকে দেখার জন্য ব্যাকুল হয়েছিল। সেদিন অনেক বেশি তুষারপাত হয়। এক পর্যায়ে তুষারের ঝড় শুরু হয়ে যায়, তাই মাঝপথেই ট্রেন থামিয়ে রাখতে বাধ্য হয়। তনু বলে, আমার ট্রেনটা 2 ঘন্টা ধরে ঠায় দাঁড়িয়েছিল। প্রতিটা মিনিট আমার কাছে অনন্ত কালের মতো মনে হচ্ছিল। আকারির জন্য একটি চিঠি লিখে এনেছিলাম, সেটাই ওই সমস্ত কথা লেখা ছিল যা আমি আকারির মুখ থেকে শুনতে চাইতাম। আজ সময়ের সাথে বাতাসটাও আমার বিপরীতে চলে গিয়েছে। চিঠিটা বাতাস উড়িয়ে নিয়ে গেল। সময় যেন আর এগোতেই চাচ্ছিল না। কষ্টে আমার কান্না চলে আসছিল। তাই আমি দাঁতে দাঁত চেপে বসেছিলাম আর বলছিলাম, আকারি, আমার জন্য আর অপেক্ষা করো না, প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। এরপর অবশেষে তনু আকারির স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন থেকে নেমেই সে দেখে আকারি এখনো চুপটি করে বসে অপেক্ষা করছে তার জন্য। তনু তার কাছে গিয়ে তাকে নাম ধরে ডাকে। সে মাথা উঁচু করে তনুকে দেখে তার হাত শক্ত করে ধরে ফেলে এবং কান্নায় ভেঙে পড়ে। আকারি তনুর জন্য খাবার নিয়ে এসেছিল। তারা দুজন সেখানে বসেই ডিনার সেরে ফেলে।
কিছুক্ষণ পর সেই স্টেশনটা বন্ধ করে দেয়া হয়। আকারি তনুকে নিয়ে একটি চেরি গাছের নিচে চলে আসে। গাছ থেকে ঝরে পড়া তুষার তাদের কাছে ঝরে পড়া চেরি ব্লসমের মতো মনে হয়। তারা দুজন ধীরে ধীরে কাছে আসে এবং একে অপরকে কিস করে। তনু বলে, আমি বুঝে উঠতে পারছি না সেই অনুভূতিটা আসলে কেমন ছিল, কিন্তু হঠাৎ করেই আমার হৃদয় অসহনীয় যন্ত্রণায় পূর্ণ হয়ে গেল। কারণ আকারির ভালোবাসা এবং তার উষ্ণতাকে আমি কিভাবে নিজের করে নেব তার উত্তর আমার জানা ছিল না। আমার হৃদয় চিৎকার করে বলছিল, আমরা কখনোই এক হতে পারবো না। জীবন স্রোতের তীব্র টানে এবং সময়ের অনিশ্চয়তা আমাদের গ্রাস করে ফেলবে। শুধু থেকে যাবে আকারির নরম ঠোঁটের উষ্ণতা। তখন আকারি তনুকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা পাশের একটি ছাউনিতে সেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালে তনুর ফিরে যাওয়ার সময় চলে আসে। সে ট্রেনে ওঠে। তারা একজন আরেকজনের থেকে বিদায় নেয়। তনুর ট্রেন আকারের স্টেশন থেকে তার চোখের আড়াল হতে থাকে, আর আকারি সেই ট্রেনটাকে অবাক দৃষ্টিতে দেখে যায়। তনু বলে, আমি তাকে কখনো বলিনি যে আমি তার জন্য আলাদা একটি চিঠি এনেছিলাম, কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি। এবং আমরা দেখতে পাই আকারিও একটি চিঠি এনেছিল এবং সেও তার চিঠিটা তনুকে দিতে পারেনি। এরপর আরো অনেক দিন কেটে যায়। তনু এখন তার নতুন শহরের নতুন স্কুলে ভর্তি হয়েছে। তনুকে প্রথমবার দেখেই কানায় সুমিদা নামের একটি মেয়ে তার প্রেমে পড়ে যায়। কানায় হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট এবং লাজুক টাইপের একটি মেয়ে। সে তার ক্রাশ তনুকে দূর থেকেই দেখে যেত এবং ধীরে ধীরে কানায় তনুর সাথে কথা বলতে শুরু করে। তনুর কাছে মেয়েটাকে খুব ভালো এবং ভদ্র মনে হতো, তাই সে কানায়ের সাথে খুব ভালো ব্যবহার করত। তনু আর্চারি ক্লাবের মেম্বার ছিল। স্কুল শেষে সে আর্চারি ক্লাবে প্র্যাকটিস করত এবং কানায় তার প্র্যাকটিস শেষ হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করত, যাতে রাস্তায় একসাথে বাড়ি পর্যন্ত যেতে পারে। এইভাবেই তাদের দিনগুলো কেটে যায় এবং দেখতে দেখতে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। উচ্চশিক্ষার জন্য সবাই বিভিন্ন প্ল্যান করে, কিন্তু কানায় সম্পূর্ণ আলাদা। তার কোনো ফিউচার প্ল্যান ছিল না। এই ব্যাপারে তার ফ্যামিলি এবং টিচাররা তাকে গাইড করত। একদিন তনু কানায়ের আগেই স্কুল থেকে চলে আসে। বাড়ি ফেরার সময় কানায় তনুর বাইকটা রাস্তার পাশে দেখতে পায়। কানায় তনুকে মাঠের পাশে বসে থাকতে দেখে। সে বসে বসে কারোর জন্য মেসেজ লিখছিল। কানায় তাকে জিজ্ঞেস করে উচ্চশিক্ষার জন্য সে কোথায় যাবে। তনু বলে সে টোকিওর কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিবে। কানাই বলে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা গোছালো। তুমি ফিউচারে কি করবে, কোথায় যাবে তা সব কিছু জানো, আর আমি তো এটাই জানি না যে আগামীকাল আমি কি করব। তনু বলে, তুমি যেমনটা ভাবছো আমি মোটেও তেমনটা নই। আমি জানি না যে পরদিন আমি কি করব। আমি সব সময় কোথায় যেন হারিয়ে যাই। আমি শুধু এতটুকু করি যতটুকু আমার করা উচিত। এই শুনে কানাই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তনু যে মেসেজগুলো লিখত সে ওইগুলো কখনোই কারো কাছে পাঠায়নি। সে সব সময় তার অনুভূতিগুলো লিখে রাখতো এবং পরে আবার সেগুলো ডিলিট করে ফেলতো। এবং এখান থেকে আমরা জানতে পাই আকারির সাথে শেষবারের মতো দেখা করে আসার পর সে নতুন শহরে শিফট হয় এবং ধীরে ধীরে তার এবং আকারির যোগাযোগ কমতে থাকে। এক পর্যায়ে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হয়তো আকারি মুভ অন করে গিয়েছে এবং তনুকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে, যেটা এই মুভির শেষ প্রান্তে গিয়ে ক্লিয়ার হবে। কিন্তু তনু এতদিন পরেও এখন পর্যন্ত আকারিকে ভুলতে পারেনি। এমনকি তনু তার স্বপ্নে আকারিকে নিয়ে একটি পৃথিবী কল্পনা করে রেখেছে। এবং যেহেতু এখন আর তাদের চিঠি আদান প্রদান হয় না, তাই তনু তার জমানো কথাগুলো ফোনে লিখে রাখতো এবং পরে আবার ডিলিট করে দিত। এরপর দেখা যায় কানায় অনেকদিন ধরেই সার্ফিং শিখছিল, কিন্তু এখনো সে ঠিকভাবে সার্ফিং করতে পারে না। তার বোন তাকে জিজ্ঞেস করে কানায় ফিউচারে কি করতে চায়। কানায় বলে সে জানে না সে ফিউচারে কি করবে, কিন্তু এখন থেকে তার মন যা চাইবে তার জন্য শতভাগ এফোর্ট দিতে সে প্রস্তুত। এই বলে সে সার্ফিং করতে চলে যায় এবং খুবই অসাধারণভাবে সার্ফিং করে। সে এতটাই মোটিভেটেড হয়ে যায় যে সোজা চলে আসে তনুর আর্চারি ক্লাবের সামনে তাকে প্রপোজ করার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তনু তার প্র্যাকটিস শেষ করে ফিরে আসে। তারা দুজন যখন তাদের বাইকের দিকে যাচ্ছিল তখন কানায় পেছন থেকে তনুর শার্ট টেনে ধরে। তনু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপর তারা বাইক নিয়ে যাওয়ার সময় দেখে যে কানায়ের বাইক স্টার্ট হচ্ছে না, তাই তারা হেঁটে হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় তাদের মাঝে এক অদ্ভুত শূন্যতা দেখা যায়। তনু তার ভাবনায় ডুবেছিল আর কানায় ভাবছিল কিভাবে তার মনের কথা তনুকে বলবে। এই ভেবে সে হঠাৎ কান্না করে দেয়। অনেক চেষ্টা করেও সে তার চোখের পানি আটকাতে পারে না। তার কান্নার শব্দ পেয়ে তনু পেছনে ফিরে দেখে কানায় কান্না করছে। তনু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না করছো কেন? কানায় মনে মনে বলে, প্লিজ আমার সাথে এত ভালো ব্যবহার করো না। তখনই আকাশে একটি এয়ারক্রাফট উৎক্ষেপণ করা হয় এবং তারা দুজন অবাক হয়ে তা দেখতে থাকে। এরপর বাড়ি ফেরার সময় কানায় মনে মনে বলে, আমি আজ বুঝতে পেরেছি কেন সে সবার চেয়ে আলাদা,
কেন তার মনে আমার কোনো জায়গা নেই, কেন সে আমার দিকে কখনোই তাকায়নি। কারণ তার দৃষ্টি ছিল আমার থেকে অনেক দূরের দূর আকাশে। তার হৃদয়ে একটা শূন্যতা রয়েছে। আমি জানি আমি তা কখনোই পূরণ করতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমি আগামীকাল, তার পরের দিন, এমনকি তার বহুদিন পরেও আজীবন তাকে ভালোবেসে যাব। এরপর যখনই আমার তনুর কথা মনে পড়তো আমি ঘুমানোর আগ পর্যন্ত কাঁদতাম, কারণ এছাড়া আমার করার মতো আর কিছুই ছিল না। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এখন 2008 সাল। তনু এখন একটা কোম্পানিতে প্রোগ্রামারের জব করে, কিন্তু সে আজও আকারীকে ভুলতে পারেনি। সে এক প্রকার ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সে বেঁচে আছে ঠিকই, কিন্তু বেঁচে থাকার মানেটা সে বুঝতে পারছিল না। এবং বর্তমানে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনেক টেক্সট করার পরেও সে তার কোনো রিপ্লাই করে না এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। তনু বলে, বিগত কয়েক বছর ধরে আমি কেবল চেয়েছি সামনের দিকে এগিয়ে যেতে, আমার লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু সেই লক্ষ্যটা আসলে কি ছিল তা আমি নিজেও জানতাম না। আমি সাধারণভাবেই জীবনযাপন করতে চাইতাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমি আমার অনুভূতিগুলো হারিয়ে ফেলছি। আমার হৃদয় শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমার সীমার শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমি আমার জবটাও ছেড়ে দিলাম। গতকাল আমি একটি স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমি আর আকারী আমরা সেই আগের মতো 13 বছর বয়সী ছিলাম। আমরা এক তুষার আচ্ছাদিত মাঠে হেঁটেছি। সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না, শুধু ছিল সদ্যপতিত তুষারের উপর আমাদের পায়ের ছাপ। ভেবেছিলাম আমরা দুজন আবার হয়তো চেরি ব্লসম দেখতে পারবো। অপরদিকে আকারীকে দেখা যায় সে ট্রেনে করে টোকিও শহরের দিকে আসছিল। বর্তমানে আকারী এঙ্গেজড অবস্থায় আছে। কিছুদিন পরেই তার বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সে শহরে যাচ্ছিল। আকারী বলে, আমি আবারও সেই স্বপ্নটা দেখেছিলাম, যেখানে আমি আর তনু 13 বছর বয়সী ছিলাম। আমরা তুষারের আচ্ছাদিত এক বিস্তীর্ণ মাঠে হেঁটেছি। কারণ হলো গতকালকেই আমি সেই চিঠিটা আবার খুঁজে পেয়েছি, যেটা আমি তনুকে দিতে পারিনি। আমরা আশা করেছিলাম দুজন একসাথে চেরি ব্লসম দেখব। এরপর ট্রেন থেকে নেমে আকারী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেই রাস্তা দিয়ে তারা ছোটবেলায় স্কুলে যাতায়াত করত। এবং যখন আকারী একটি রেল লাইন ক্রস করে যাচ্ছিল, তখনই অপর পাশ থেকে তনু সেই রেল লাইন ক্রস করে যায়। হঠাৎ তাদের হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। তারা একজন আরেকজনকে অনুভব করতে পারছিল। তারা একে অপরকে দেখার জন্য যখন পেছনে ফিরে তাকায়, ঠিক তখনই তাদের মাঝে একটি ট্রেন চলে আসে। তনু অধীর আগ্রহে ট্রেন যাওয়ার অপেক্ষায় ছিল। ট্রেন যাওয়ার পর সে দেখে সেখানে কেউ নেই, আকারী চলে গিয়েছে। তখন তনু একটি স্মাইল দিয়ে নিজের গন্তব্যে যেতে লাগে। অর্থাৎ আকারী তার লাইফে মুভ অন করে গিয়েছে। তাই তনু সিদ্ধান্ত নেয় মুভ অন করার, এবং এমন একটি অসম্পূর্ণ এন্ডিংয়ের সাথে গল্পটি শেষ হয়ে যায়।